ইস্তাম্বুলে হামলার জেরে তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ আরও ৩ মাস বাড়ল। আইএস বিরোধী অভিযান জোরদারের ঘোষণা। দেশজুড়ে পুলিশি অভিযানে ৪১ সন্দেহভাজন আটক। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিং প্রসঙ্গে আবারও গোয়েন্দা কর্মকর্তাদের একহাত নিলেন ট্রাম্প। কংগ্রেসম্যানদের আচরণ পর্যবেক্ষণে স্বাধীন সংস্থা গঠনের প্রস্তাব নাকচ। সিরিয়ার যুদ্ধবিরতির মধ্যেই ইদলিবে বিমান হামলায় নিহত অন্তত ২৫। সন্ত্রাস দমনে সিরীয় সরকারের পাশে থাকার প্রত্যয় ইরানের। এবং বেঙ্গালুরুতে নববর্ষের রাতে নারী নিগ্রহের আরও একটি ভিডিও প্রকাশ। রাজ্য জুড়ে উত্তেজনা, তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার আশ্বাস পুলিশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। তুরস্কের ইস্তাম্বুলে নৈশ ক্লাবে হামলার পর জরুরি অবস্থার মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে দেশটির সরকার। ওই ঘটনায় মূল হামলাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে থাকলেও পুলিশি অভিযানে এ পর্যন্ত ৪১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মূল হামলাকারীকে আইএসের যোদ্ধা উল্লেখ করার পাশাপাশি তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছে সরকার। এর মধ্যেই আইএসের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে আঙ্কারা। তুরস্কে একের পর এক সন্ত্রাসী হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করে মঙ্গলবার ইস্তানবুলে বিক্ষোভ সমাবেশ করে কয়েকশো মানুষ। তারা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করার দাবি জানান। বর্ষবরণের রাতে ইস্তানবুলের নৈশ ক্লাবে সন্ত্রাসী হামলার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও নগরবাসীর আতঙ্ক কাটেনি। ঘটনাস্থলে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের সময় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমরা সহিংসতার সামনে মাথা নত করব না। আমরা শান্তি ও স্বাধীনতায় বিশ্বাসী, আর এই বিশ্বাস ধরে রাখতে আমরা লড়াই চালিয়ে যাব। তুর্কি পুলিশ গত শনিবারে মূল হামলাকারীর একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে এই সন্দেহভাজন। তার নাম প্রকাশ না করলেও হামলায় অস্ত্র ব্যবহারের পারদর্শিতা দেখে তুর্কি নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারীর নিশ্চিতভাবে যুদ্ধের অভিজ্ঞতা আছে এবং সে সিরিয়ায় আইএসের হয়ে প্রশিক্ষণও নিয়েছে। অবশ্য আইএসের পক্ষ থেকে আগেই সিরিয়ায় বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানোর দাবি করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি সবার চোখ এড়াতে গত নভেম্বর মাসে স্ত্রী সন্তান সহ সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছিল বলে জানা গেছে। এই অবস্থায় মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে দেশজুড়ে জরুরি অবস্থার সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হয়। গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক জুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ চলতি জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও এবার তা এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। একই দিন দেশ ও দেশের বাইরে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা দেন তুর্কি প্রধানমন্ত্রী। এ পর্যন্ত তুরস্ক বিভিন্ন দেশে আইএসের বিরুদ্ধে অভিযানে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের অভিযানে জঙ্গি গোষ্ঠীর অন্তত ১৩০০ সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে ১৬০০ জঙ্গি সদস্যকে। আর অন্য যেসব দেশ বড় বড় কথা বলে তা শুধুই লোক দেখানো। তবে জঙ্গিরা যাই করুক না কেন, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। হামলায় জড়িত সন্দেহে আতাতুর্ক বিমানবন্দর থেকে ২ বিদেশি নাগরিকের পাশাপাশি অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এছাড়া মূল সন্দেহভাজনকে ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত তাকে আটক করা সম্ভব বলে আশাবাদী নিরাপত্তা বাহিনী। ওই হামলায় নিহত এক জর্ডানের নাগরিক ও এক ইসরায়েলি নাগরিকের মরদেহ নিজ নিজ দেশে ফেরত আনার পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। একের পর এক সন্ত্রাসী হামলার পরও তুরস্কের পর্যটন খাতে খুব বেশি ক্ষতিকর প্রভাব পড়েনি। তুর্কি ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা ভয় এড়িয়ে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। যদিও পর্যটকের সংখ্যা কমে যায়, দেশটির জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পর্যটন শিল্পের আয় আগের চেয়ে কিছুটা কমেছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান তুরস্ক। ইতিহাসখ্যাত সুলতান আহমেদ, ব্লু মস্ক, হাজিয়া সোফিয়া সহ প্রকৃতির শোভা মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। কিন্তু গত কয়েক বছর ধরে তুরস্কে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার ঘটনায় সেদেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। সবশেষ শনিবার সেখানকার এক নাইট ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ৩৯ জন নিহত হয়। এসব ঘটনায় তুরস্কের নতুন পর্যটকের সংখ্যা কমলেও যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন স্থান ঘুরে ছবি তুলে হইহুল্লোড় করেই সময় কাটাচ্ছেন। ইস্তাম্বুল খুব সুন্দর জায়গা। এখানে আমিও আমার স্ত্রী খুব সুন্দর সময় কাটাচ্ছি এবং আরো 5 দিন থাকবো। এর আগে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমাদের।
তুরস্কে ঘুরতে আসা যুদ্ধবিধ্বস্ত ইরাকের নাগরিক আলীর মুখেও শোনা গেল একই রকম কথা। আমি সাম্প্রতিক হামলার ব্যাপারে শুনেছি, যেখানে 44 জনের মতো নিহত হয়েছে। তবে আমরা ভীত নই, আমরা আমাদের ভ্রমণ অব্যাহত রাখব। আর এই জার্মান নাগরিক এক ধাপ এগিয়ে বললেন তারা এখানে নিশ্চিন্তেই ভ্রমণ করছেন। আমি বলবো না আমরা এখনো কিছুটা নার্ভাস, পরিকল্পনা মতোই আমাদের ছুটি কাটাচ্ছি, অন্যভাবে চিন্তা করার কিছু নেই। সত্যি কথা বলতে এটা যে কোনো সময় যে কারো সাথেই ঘটতে পারে। পর্যটন মৌসুমে বর্ষবরণ উৎসবে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বলেছে তুর্কি সেনাদের অংশ নেয়ার বিরুদ্ধে প্রতিশোধ ছিল এটা। যদিও কয়েকদিন আগে একটি জঙ্গি সংগঠনের অনলাইন বার্তায় ক্লাবের মতো জনসমাগম স্থলে হামলার হুমকির পর ইউরোপ জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ফিলিপিন্সের একটি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা, পালিয়ে গেছে 1.5 শতাধিক বন্দী, পুলিশের ব্যাপক তল্লাশি। সিরিয়া জুড়ে যুদ্ধবিরতির মধ্যেই বিদ্রোহী অধ্যুষিত উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় অন্তত 25 জঙ্গি নিহত হয়েছে। এছাড়া হোমসেও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেছে। সন্ত্রাস দমনে এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান সবসময় সিরীয় সরকার ও দেশটির জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। এদিকে সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতার পাশাপাশি দেশটিতে উগ্র সন্ত্রাসবাদ নির্মূলে রাশিয়া ও তুরস্ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বলে মনে করেন সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা। রাশিয়া ও তুরস্কের উদ্যোগে প্রায় 1 সপ্তাহ ধরে সিরিয়ায় যুদ্ধবিরতি বলবৎ থাকলেও প্রতিদিনই আসাদ বাহিনীর বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে বিদ্রোহীরা। এ অবস্থায় মঙ্গলবার বিদ্রোহী অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চলেও ইদলিব প্রদেশে জঙ্গি গোষ্ঠী জাভাত ফাতে আল শামের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত 25 জঙ্গি। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও রুশ বাহিনী কিংবা মার্কিন জোট বিমান হামলা চালিয়ে থাকতে পারে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেভাবে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে, এর প্রতিটির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সরকারি বাহিনীর অবস্থানে মিসাইল হামলা চালিয়ে আমরা এর উপযুক্ত জবাব দেব। ইদলিব ছাড়াও আরেক প্রদেশ হোমসেও এদিন বিমান হামলার খবর পাওয়া গেছে। তবে ওই হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। রাশিয়া এবং তুরস্ক কেবলমাত্র রাজনৈতিক সংকট সমাধানে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার চেষ্টাই করছে না, সিরিয়ায় উগ্রবাদীরা যাতে সংগঠিত হতে না পারে সেজন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বলে মনে করেন সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি আলেপ্পোর উত্তরাঞ্চলে দেশ দুটির সন্ত্রাস বিরোধী সফল অভিযানই তার প্রমাণ বলেও জানান তারা। সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানে তুরস্কের আধিপত্য অব্যাহত রাখতেই সিরিয়া ইস্যুতে এক পর্যায়ে তুরস্ক রাশিয়ার সঙ্গে আপোষ করেছে, যাতে রুশ বিমান হামলার সহায়তা নিয়ে তারা ওই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে। এছাড়াও ভবিষ্যতে শান্তি আলোচনার ক্ষেত্রেও যাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য রাশিয়ার সঙ্গে আপোষে বাধ্য হয়েছে তারা। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি বলেছেন, ইরান সবসময় সিরীয় সরকার এবং দেশটির জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও ইরানের পক্ষ থেকে সিরিয়ার প্রতি সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও ইরান কখনোই সিরিয়ার মধ্যে কোনো ধরনের বিভাজন চায় না বলেও মন্তব্য করেন খামেনির এই শীর্ষ উপদেষ্টা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিং এর প্রমাণ প্রকাশে গোয়েন্দা সংস্থাগুলো দেরি করছে কেন, এই প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ভারমন্ট পাওয়ার গ্রিডে রাশিয়ার হ্যাকাররা আক্রমণ চালিয়েছে বলে ওয়াশিংটন পোস্টে যে প্রতিবেদন প্রকাশিত হয় তা যে সত্য নয় তা স্বীকার করেছে পত্রিকাটি। এদিকে টুইট বার্তায় ট্রাম্পের বিরোধিতার কারণে মার্কিন কংগ্রেস সদস্যদের আচরণ পর্যবেক্ষণে একটি স্বাধীন সংস্থা গঠনের প্রস্তাব থেকে সরে এসেছেন সংশ্লিষ্ট কংগ্রেস সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিং এর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও এক দফা অবনতি ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র থেকে 35 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। এই খবর পুরনো হতে না হতেই যুক্তরাষ্ট্রের ভারমন্ট পাওয়ার গ্রিডে রুশ হ্যাকারদের অনুপ্রবেশের খবর দেয় ওয়াশিংটন পোস্ট পত্রিকা। এরপর মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমে আসে নির্বাচনের আগে ডেমোক্রেটিক কমিটির সার্ভার হ্যাকিং এ রুশ ভাষার কিবোর্ড ব্যবহারের খবর। এই অবস্থায় রাশিয়ায় যে এসব হ্যাকিং এর জন্য দায়ী তার প্রমাণ উপস্থাপনের আহ্বান
জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ট্রাম্পকে জানানো হয় এই ইস্যুতে আগামী শুক্রবার ব্রিফ করবে গোয়েন্দা বিভাগ। এরপরই টুইটার বার্তায় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, তথ্য প্রমাণ প্রকাশের এই দেরিতে মনে হচ্ছে তাদের আরও সময় লাগবে। তবে ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে একটি সংশোধনী প্রকাশ করে জানিয়েছে, তারা ভার্মন্ট পাওয়ার গ্রিডে রুশ হ্যাকারদের অনুপ্রবেশের যে খবর দিয়েছিল তা ঠিক নয়। মঙ্গলবার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে রাশিয়ার হ্যাকিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনিও ট্রাম্পের মতো বলেন, এ বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ওপর ট্রাম্প প্রশাসন আস্থা হারিয়ে ফেলছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পেন্স। আমরা নিয়মিত গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করছি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আগামী দিনগুলোতে এই হ্যাকিং ইস্যু এবং বিশ্ব রাজনীতি নিয়ে আরো তথ্য জানবেন এবং সেভাবেই পদক্ষেপ নেবেন। আপাতত আমরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের দিকেই বেশি লক্ষ্য রাখব। এদিকে কংগ্রেস সদস্যদের আচরণ পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ ঠেকিয়ে দিয়ে শপথ নেয়ার আগেই ট্রাম্প তার সক্ষমতার উপযুক্ত প্রদর্শনী করেছেন। 2008 সালে গঠন করা অফিস অব কংগ্রেশনাল এথিক্স এর পক্ষ থেকে বব গুডলেট সংস্থাটি গঠনের জন্য নতুন করে প্রস্তাব করলে টুইট বার্তায় ট্রাম্প এর কড়া সমালোচনা করেন। এরপরই প্রস্তাবটি সমর্থকরা তাদের উদ্যোগ থেকে সরে আসেন। মঙ্গলবার আরেক টুইটার বার্তায় ট্রাম্প জানান, কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে আর কোনো কয়েদিকে আপাতত মুক্তি দেওয়া হবে না। এই কারাগার বন্ধ করা হবে না বলেও জানান তিনি। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার গুয়ান্তানামো বে কারাগার বন্ধের প্রস্তুতির খবরে এমন বার্তা দিলেন ট্রাম্প। সম্প্রতি ওবামা বলেন, মাত্র কয়েকজন কয়েদির জন্য গুয়ান্তানামো বেতে একটি কারাগার চালু রাখা অর্থের অপচয়। এদিকে আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন। আর শপথ নেওয়ার আগে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 জানুয়ারি শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন বারাক ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প জানান তিনি 11 তারিখে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের বেঙ্গালুরুতে এক নারীর শ্লীলতাহানি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় থানায় একটি এফআইআর দাখিলের পর ঘটনার তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেয় পুলিশ। নববর্ষ উদযাপনের অনুষ্ঠান চলার সময় শ্লীলতাহানির শিকার হন অনেক নারী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নির্যাতনের শিকার হন অন্য এক নারী। বেঙ্গালুরুর এমজি রোডে দুইজন মোটর বাইক আরোহী তাকে নির্যাতন করে তুলে নিয়ে যাবার চেষ্টা চালালে ব্যর্থ হয়ে পরে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। চিৎকার করে সাহায্য চাইলেও কেউ তাকে সহায়তার জন্য এগিয়ে আসেনি। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর আলোড়ন সৃষ্টি হয়। নারীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারপাশে। পুলিশ জড়িত দুই ব্যক্তিকে ধরতে অভিযানে নেমেছে। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে দেশটির যৌথ বাহিনী। গেল 3 সপ্তাহে মসুলের পূর্বাঞ্চলীয় অঞ্চলে আইএস জঙ্গিদের সাথে সম্মুখ যুদ্ধে বেশ কয়েকটি এলাকা পুনর্দখলের পর সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আইএস বিরোধী তুমুল লড়াইয়ের মধ্যেই মসুলের বিভিন্ন এলাকা থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছে সাধারণ মানুষ। এছাড়া দেশটির এক পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 7 পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার মসুলের পূর্বাঞ্চলীয় কারামা জেলায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে এভাবেই সম্মুখ যুদ্ধে জড়ায় ইরাকি বাহিনী। এতে পিছু হটতে শুরু করে জঙ্গিরা। গত 3 সপ্তাহ ধরে অব্যাহত লড়াইয়ে সেখানকার বেশ কিছু এলাকা পুনর্দখলে নেয় তারা। এরই মধ্যে ওই এলাকায় প্রায় 5000 সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় ইরাকি বাহিনী। এছাড়া পূর্ব মসুলের মিথাক এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে। এখানকার এলাকাগুলো পুনর্দখলের পর সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসছি আমরা। শত্রুদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। মসুলের পূর্বাঞ্চলে ইরাকি যৌথ বাহিনীর আইএস বিরোধী লড়াইয়ের মধ্যেই কয়েকশো মানুষ আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। পালিয়ে আসার পর সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে ট্রাকে করে সরকার নিয়ন্ত্রিত শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। আইএস জঙ্গিরা প্রতিদিন আমাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাতো। আমাদের সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। তারা মুসলমান নয়। আইএস ধর্মের নামে ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের যৌথ বাহিনী পালিয়ে আসা সাধারণ মানুষকে সহযোগিতা করছে। তাদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে এখান থেকে গাড়িতে করে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হবে।
এছাড়া মসুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় আইএসের হাত থেকে বাঁচতে টাইগ্রিস নদী পাড়ি দিয়ে পালিয়ে আসছে শত শত বেসামরিক নাগরিক। এ সময় আইএসের ভয়াবহ নৃশংসতার বর্ণনা দেয় পালিয়ে আসা সাধারণ মানুষ। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আইএস বিরোধী লড়াইয়ের পর এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে 1,16,000-এর বেশি সাধারণ মানুষ। আমি খুবই ভাগ্যবান যে এখানে পালিয়ে আসতে পেরেছি। যারা পালিয়ে আসার সময় আইএস জঙ্গিদের হাতে ধরা পড়েছে তাদের হত্যা করা হয়েছে। আমি আর কখনো সেখানে ফিরে যেতে চাই না। সেখানে বসবাস করা খুবই কঠিন। আইএস সদস্যরা যদি কারো কাছে মোবাইল সিম খুঁজে পায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে। এদিকে পূর্ব মসুলে ইরাকি বাহিনীর অগ্রগতির মধ্যেই মসুল থেকে বাইজি সংযোগ সড়কের একটি তল্লাশি চৌকি দখলের ভিডিও প্রকাশ করেছে আইএসের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক নিউজ। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মর্টার হামলায় নিহত সেনা সদস্যদের লাশ রাস্তায় পড়ে আছে। এ সময় লাশের উপর পা রেখে আইএস সদস্যদের বীভৎস নৃত্য করতে দেখা যায়। অন্যদিকে ইরাকের সামারা এলাকায় পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 7 পুলিশ কর্মকর্তা। হামলার সময় বন্দুকধারীর শরীরে আত্মঘাতী বেল্ট লাগানো ছিল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় নিহত 80 জনের দেহাবশেষ উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফরেনসিক বিভাগ। দেশটির সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের তিকরিতের দুর্গ থেকে ওই দেহাবশেষগুলো শনাক্ত করা হয়েছে বলে জানায় তারা। 2014 সালের 12 জুন সালাউদ্দিন প্রদেশের ক্যাম্প স্পেইচার নামে একটি বিমান বাহিনীর শিবির থেকে জঙ্গিরা বিমান বাহিনীর 4000 ক্যাডেটকে অপহরণ করে প্রেসিডেন্সিয়াল প্যালেসে নিয়ে আসে। সেখানে নৃশংসভাবে হত্যা করা হয় 1700 ক্যাডেটকে। উদ্ধারকৃত 80টি দেহাবশেষ ওই নিহত ক্যাডেটদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গিরা অনেক লাশ পাশের নদীতে ভাসিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি ছবি সে সময় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। গত বছরের আগস্টে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 36 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরাকের বিচার বিভাগ। দেশকে আইএস মুক্ত করতে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মসুলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখা হয়েছে। ইরাকে 2016 সালে জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 6,878 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাকের জাতিসংঘের সহকারী মিশন থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা কেবল সরকারি নিয়ন্ত্রিত এলাকায় পর্যবেক্ষণের মাধ্যমে নেওয়া হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এছাড়া 2016 সালে আইএস এর বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ের সময় 12,388 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। কেবলমাত্র গেল বছরের ডিসেম্বরে নিহত হয়েছে 386 জন সাধারণ মানুষ, আর আহত হয় অন্তত 1066 জন। নতুন বছরে বাগদাদে এক বোমা হামলায় নিহত হয় অন্তত 50 জন। পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। ফিলিপিন্সের একটি কারাগারে বন্দুকধারীদের হামলার পর 150 শতাধিক বন্দী পালিয়ে গেছে। এ হামলায় এক কারারক্ষী নিহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার ভোরের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের নর্থ কোতোবাতো এল জেলা কারাগারে এই হামলা চালানো হয়। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীদের সঙ্গে কারারক্ষীদের গুলি বিনিময়ের সময় কয়েদিরা পালিয়ে যায়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে এক কয়েদি ও এক কারারক্ষী গুলিবিদ্ধ হয় বলেও জানায় তারা। বন্দুকধারীরা ইসলামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। কারাবন্দী বেশ কয়েকজন বিদ্রোহীকে ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ওবামা প্রশাসনের শেষ বছরে বাংলাদেশি সহ 4.5 লাখেরও বেশি অভিবাসী বহিষ্কার। ছোটখাটো অপরাধের ঘটনায় প্রবাসীদের বিতাড়িত করায় আইনজীবীদের উদ্বেগ। ভারতের 5টি প্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন। সবচেয়ে আলোচিত উত্তরপ্রদেশে 11 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 7 দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পাঞ্জাব ও গোয়ায় 4 ফেব্রুয়ারি, উত্তরাখণ্ডে 15 ফেব্রুয়ারি এবং মণিপুরে 4 ও 8 মার্চ 2 দফায় বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। আগামী 11 মার্চ এসব রাজ্যের ভোট গণনা শেষে নির্বাচনের ফল প্রকাশ করা হবে। এই 5টি প্রদেশে 16 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভারতের তৃণমূলের সাংসদ ও লোকসভায় দলের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর কলকাতার বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে পূর্ব কলকাতার বিজেপি কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি ভাঙচুর করে তারা। এর আগে রোজ ভ্যালি নামে কলকাতার একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েক কোটি টাকার সুবিধা নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৩টার কিছু পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৪ ঘণ্টা কলকাতার সল্ট লেকে সিবিআইয়ের দপ্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। একই অভিযোগে গত 31শে ডিসেম্বর তৃণমূলের আরেক সংসদ সদস্য ও অভিনেতা তাপস পালকেও গ্রেফতার করা হয়। এসব গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নেতা মমতা ব্যানার্জি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। লজ্জা করেন নরেন্দ্র মোদী? উনি কোনোদিন ভারতবর্ষের রাজনীতিটা বুঝেছেন? দাঙ্গা করে তো ক্ষমতা এসছে, আর আদানির টাকায় শুধু হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি ভারতবর্ষের পলিটিক্সটা হয়ে যায় তাহলে তো সবকিছুই হয়ে যাবে। ওনার জন্যই আজকে কখনো অরবিন্দ কেজরিওয়ালকে, কখনো মায়াবতীকে, কখনো সোনিয়া গান্ধীকে, কখনো লালু প্রসাদ যাদবকে এবং আরো পলিটিক্যাল পার্টি আমি জানি যারা ভয় চুপ করে আছে, কিন্তু প্রত্যেকেই অসন্তুষ্ট, প্রত্যেকেই বিরক্ত, এমনকি নিজের পার্টির লোকেদের পর্যন্ত স্টেয়ার করে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে ভেজাল মদ পানের ফলে মৃত্যু হয়েছে 7 জনের। অসুস্থ হয়ে পড়েছে অন্তত 30 জন। সোমবার প্রদেশের রামগোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গণমাধ্যম জানায়, এই ভেজাল মদ পানের পর সবাই বমি করতে শুরু করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় কয়েকজন। বাকিদের এখনও চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর গণহত্যার কোনো প্রমাণ পায়নি সরকারি তদন্ত কমিটি। বুধবার ওই তদন্ত কমিশনের একটি মধ্যবর্তী প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, রাখাইনে গণহত্যার বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে সাবেক জেনারেল মিন্থ সোয়েকে প্রধান করে সূচি সরকার ওই তদন্ত কমিটি গঠন করার আগেই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। গত অক্টোবরে রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় 50,000-এরও বেশি মানুষ। তবে এ পর্যন্ত রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার ছাড়া তেমন কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। ওবামা প্রশাসনের শেষ 1 বছরে বাংলাদেশি সহ রেকর্ড পরিমাণ অভিবাসী বহিষ্কার এবং দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের দপ্তরের আভ্যন্তরীণ প্রকাশনা বলছে, 2016 সালে হোমল্যান্ড সিকিউরিটি মোট 5,30,000 জনকে আটক এবং 4.5 লাখেরও বেশি অভিবাসীকে বহিষ্কার ও ফেরত পাঠিয়েছে। এর মধ্যে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 শতাধিক বাংলাদেশিকেও ফেরত পাঠানো হয়। বহিষ্কৃতদের 90% জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, অবৈধভাবে সীমান্তে প্রবেশকারী এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ছোটখাটো কোনো অপরাধে জড়িত থাকলেও তাকে বহিষ্কার করার এই প্রবণতায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীরা। প্রেসিডেন্টের আমলে এটা হয় না এতদূর। এমনিতে তো প্রায় 5.5 লাখেরও অধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন ভায়োলেশন এবং অপরাধ সংক্রান্ত কাজে, এবং প্রায় 4.5 লাখেরও বেশি লোককে আপনার ডিপোর্ট করা হয়েছে। এইটা রেকর্ড সংখ্যক। ওবামা প্রশাসনে মনে হয় যে তার এই সর্বশেষ এই বছরটাতে সে সর্বসংখ্যক লোকদেরকে সে ডিপোর্ট করেছে। এইটা অবশ্যই উদ্বেগের কারণ। এই প্রক্রিয়াটা তারা বলতেছে তারা অব্যাহত রাখবে। আগামী বছরগুলোতে এই সংখ্যা পরিমাণ আরো বাড়তে পারে। তো এই ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে। এইটা নিয়ে বহু আন্দোলন করা হয়েছে, অনেক ধরনের স্মারকলিপি দেওয়া হয়েছে, এটা কিভাবে থামানো যায় সেই চেষ্টা করা হয়েছে। ভূমধ্য সাগর থেকে 2 নারী ও 5 শিশু সহ 112 জন অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের একটি এনজিও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার লিবিয়া উপকূল থেকে 36 মাইল দূরত্বে ভাসমান রাবারের নৌকা থেকে প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস নামের একটি এনজিও তাদের উদ্ধার করে। উদ্ধারকারী এনজিওটি জানায়, অভিবাসীদের চিৎকার শুনে তারা সেদিকে এগিয়ে যায়। উদ্ধারের পর অভিবাসীরা জানায়, নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় রোববার সন্ধ্যা থেকে সাগরে ভেসেছিল তারা। ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ইভান রজার্স পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি এই রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে যুক্তরাজ্য ও ইইউ এর বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হতে 10 বছর লাগবে বলে তিনি মন্তব্য করেছেন বলে তথ্য প্রকাশ করেছিল বিবিসি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এটি ইইউ এর আরও 27টি সদস্য দেশেরও মতামত। আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে যাওয়া ব্রেক্সিট আলোচনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। 2017 সালের নভেম্বর মাসে তার পদে অব্যাহতি দেওয়ার কথা ছিল, তবে রজার্সের এই পদত্যাগের বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো রকম মন্তব্য করেনি। ব্রাজিলের মানাউস শহরে দাঙ্গার ঘটনার পর সেলগুলোতে অতিরিক্ত কয়েদি রাখা ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দিলেন বিচারপতি আলেক্সান্দ্রে মোরায়েস। মঙ্গলবার মানাউস শহরের কারাগারটি পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে এ তথ্য জানান বিচারমন্ত্রী। ব্রাজিলের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চাইতে বেশি বন্দী থাকায় গণহত্যার তাণ্ডব চলে। সেলগুলোর অবস্থার পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করার কথাও জানান তিনি। সোমবার অ্যামাজন জঙ্গলের মানাউস শহরে রক্তক্ষয়ী সংঘাতে 80 জন কয়েদি নিহত হয় এবং পালিয়ে যেতে সক্ষম হয় অনেকে। ডাকাতির দায়ে কারাদণ্ড ভোগ করা ব্রায়ান ব্রেমার নামে পালিয়ে যাওয়া এক কয়েদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে, যা আলোড়ন তুলেছে সবার মাঝে। তবে পুলিশের দাবি তাকে আটক করা হয়েছে এবং বাকিদেরকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে। ফিলিপিন্সে সপ্তাহব্যাপী সৌজন্য ভ্রমণের অংশ হিসেবে দুটি রুশ জাহাজ মঙ্গলবার ম্যানিলা বন্দরে নোঙর করেছে। এ সময় জাহাজ দুটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় ফিলিপিন্সের নৌবাহিনী। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে পুরনো মিত্র যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব সৃষ্টি করে রাশিয়ার সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এমন পরিকল্পনা করেছে বলে দাবি গণমাধ্যমের। সমুদ্রে জলদস্যুর তাণ্ডব এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে বিভিন্ন তথ্য ও কৌশল আদান প্রদান করতে ফিলিপিন্সের সঙ্গে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথাও জানায় রুশ নৌবাহিনী। এছাড়া দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের পাশাপাশি মালয়েশিয়া ও চীনের সঙ্গে যৌথ পরীক্ষামূলক সামরিক মহড়ায় অংশ নেওয়ার উপরেও তিনি জোর দেন। এর আগে রাশিয়ার সাবমেরিন বিধ্বংসী অ্যাডমিরাল ট্রিবিউটস ও সি ট্যাঙ্কার বরিস বোটুমা ম্যানিলার দক্ষিণ পোতাশ্রয়ে নোঙর করে। বর্তমান বিশ্ব নানা ধরনের জটিল সংকট মোকাবেলা করছে উল্লেখ করে রাতারাতি এর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সঙ্গে নিজে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নন বলেও জানান তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব হিসেবে প্রথম দিনের দায়িত্ব পালন শেষে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং মানবাধিকার রক্ষায় সবাইকে এক হয়ে দলগতভাবে কাজ করার আহ্বান জানান গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে এদিন নিহত শান্তিরক্ষীদের সম্মানে সদর দফতরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। গত 13 অক্টোবর জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে আগামী 5 বছরের জন্য মনোনীত হন অ্যান্তোনিও গুতেরেস। ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতির মৃত্যু হয়েছে। সে দেশের বন বিভাগ জানায়, মঙ্গলবার আখ খেতে প্রথমে একটি বাচ্চা হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাতিটির মা বাচ্চাটিকে বাঁচাতে গেলে সেও মারা যায়। বন বিভাগ জানায়, স্থানীয়রা পশু পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য অবৈধভাবে বৈদ্যুতিক তারের বেড়া দিয়ে রাখে। এতে রাতের আঁধারে হাতি দুটি ফসল ক্ষেত্রে ঢুকে পড়লে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই কাজ করা হতো বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এক বন কর্মকর্তা। পরে মৃত হাতি দুটিকে সেখানেই পুঁতে রাখে বন বিভাগ। গত বছর এই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণহানি সহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে আবারও লাভা উদগীরণ হতে দেখা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছায়াভস্মে ছেয়ে যায় এলাকার পুরো আকাশ। গ্যাস এবং ধোঁয়ার কুণ্ডলী পৌঁছে যায় ভূমি থেকে প্রায় 15,000 ফুট ওপরে। এই অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ভাষায় এটি আগুনে আগ্নেয়গিরি নামে পরিচিত। মেক্সিকোতে প্রায় 3,000 আগ্নেয়গিরি আছে, এর মধ্যে 14টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। আঘাত হানার পর টর্নেডোটি দুর্বল হয়ে পড়লেও দেশটির পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার আলাবামা অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হানলে নিহত হন 4 জন।
এছাড়াও ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে পানিতে ডুবে মারা যান আরও একজন। টর্নেডোর প্রভাবে আলাবামা সহ পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। টর্নেডোর প্রভাবে পূর্ব উপকূল সহ ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে কিছু এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঘন কুয়াশার কারণে ভারতের লখনৌ ও নয়াদিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হবার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। জানুয়ারির প্রথম দিন থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী নয়াদিল্লি ও লখনৌ। পরিস্থিতি অনুকূলে না থাকায় দিল্লির ৫৫টি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। পরিবর্তন করা হয়েছে ২২টি ট্রেনের সময়সূচি। এছাড়াও গতিপথ বদল করা হয়েছে ৫৭টি ট্রেনের। ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। এদিকে কুয়াশার কারণে ব্যাহত হয় বিমান পরিষেবাও। এ পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ৭টি আন্তর্জাতিক ও ৬টি অন্তর্দেশীয় বিমানের ওঠানামা দেরিতে হচ্ছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এদিকে ভারতের কাশ্মীরে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। প্রতিটি রাস্তা প্রায় ৬ ইঞ্চি পরিমাণ তুষারের স্তর পড়ে থাকতে দেখা যায়। ভারী তুষারপাতের কারণে স্থানীয়দের দৈনন্দিন কাজে মারাত্মক প্রভাব পড়লেও বেড়ে গেছে পর্যটকের সংখ্যা। বছরের প্রথম তুষারপাত দেখতে ভিড় করছেন দেশ ও দেশের বাইরের বিভিন্ন বয়সী পর্যটক। বরফের উপর স্নোবোর্ডিং ও স্কেটিং সহ নানা খেলায় মেতে ওঠেন তারা। এই পর্যটকদের আরও আকৃষ্ট করতে ২২ জুন পর্যন্ত কাশ্মীরের গুলমার্গে স্নো কার্নিভালের আয়োজন করেছে রাজ্যের পর্যটন বিভাগ। পর্যটকদের নানা সুবিধার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ২ বছরের যমজ শিশুদের নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের মাধ্যমে শিশুদের ব্যাপারে সচেতন থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে দেখা যায় খেলার ছলে একজন ওয়ার্ড্রোবের উপর ওঠার চেষ্টা করলে সেটি তার শরীরের উপর উল্টে পড়ে। এতে সে অল্পের জন্য বেঁচে গেলেও নিচে চাপা পড়ে তার ভাই। এই অবস্থায় ঘাবড়ে না গিয়ে ভাইকে উদ্ধারের জন্য সে প্রথমে ওয়ার্ড্রোবটি টেনে তুলতে চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে পরে সে ওয়ার্ড্রোবটি ঠেলে ভাইকে বের করে আনে। সিসিটিভিতে ধারণকৃত ফুটেজটি ভাইরাল হবার পর তাদের মা শিশুদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইস্তাম্বুলে হামলার জেরে তুরস্কের জরুরি অবস্থার মেয়াদ আরও ৩ মাস বাড়ল। আইএস বিরোধী অভিযান জোরদারের ঘোষণা। দেশজুড়ে পুলিশি অভিযানে ৪১ সন্দেহভাজন আটক। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিং প্রসঙ্গে আবারও গোয়েন্দা কর্মকর্তাদের একহাত নিলেন ট্রাম্প। কংগ্রেসম্যানদের আচরণ পর্যবেক্ষণে স্বাধীন সংস্থা গঠনের প্রস্তাব নাকচ। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই ইদলিবে বিমান হামলায় নিহত অন্তত ২৫। সন্ত্রাস দমনে সিরীয় সরকারের পাশে থাকার প্রত্যয় ইরানের। এবং বেঙ্গালুরুতে নববর্ষের রাতে নারী নিগ্রহের আরও একটি ভিডিও প্রকাশ। রাজ্য জুড়ে উত্তেজনা। তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার আশ্বাস পুলিশের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।